একটি ভালো নির্বাচনের অনেকগুলো প্রিকন্ডিশন থাকে, পূর্ব শর্ত থাকে। তার মধ্যে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে নিরাপদ পরিবেশ। সেই নিরাপদ পরিবেশ কাদের জন্যে? ভোটারদের জন্যে, সাধারণ জনসাধারণের জন্যে এবং অতি অবশ্যই প্রার্থীদের জন্যে, রাজনৈতিক দলের নেতা কর্মী সবার জন্যেই। কিন্তু একটি নির্বাচনের যে মূল মানে প্রাণকেন্দ্র ভোটাররা, সে ভোটারদের জন্য যদি নিরাপদ পরিবেশ তৈরি করা না যায়, নিশ্চিত করা না যায়, তাহলে একটি ভালো নির্বাচনের আশা আমরা কিভাবে করব? দেশের সর্বকালের সেরা নির্বাচনের যেই বুলি আমরা আওড়াচ্ছি, সেই বুলিটিকে বাস্তবে রূপান্তরিত করতে হলে তার আগে তো একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে, তাই না? দেশে কি সেরকম কোনো পরিবেশ তৈরি হয়েছে? সাধারণ মানুষের কি নিরাপত্তা আছে? দর্শক, এই প্রশ্নের উত্তর আমার চাইতে আপনারা ভালো জানেন, কারণ আমি বাইরে থেকে কথা বলি। আপনারা যারা বাংলাদেশ থেকে আমার আলোচনা শোনেন তারা তার চাইতে বেশি জানেন। কিন্তু সরকারের চিন্তা দেখবেন যে সাধারণ জনগণ ভোটারদের নিয়ে তেমন কোনো চিন্তা নেই। বরং সরকারের চিন্তা হচ্ছে পলিটিশিয়ানদের নিয়ে, যারা নির্বাচনে প্রার্থী হবে তাদেরকে নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর, এখন যেসব রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে তাদের প্রধানদের নিয়ে। আমি এই আলোচনাটা শুরু করবার আগে ঢাকার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের একটা রিপোর্ট পড়লাম। সেই রিপোর্টে বলা হয়েছে যে সরকার মোস্ট অফ দ্য মেজর পলিটিশিয়ান যারা, সেই পলিটিশিয়ানদেরকে তারা বিশেষ নিরাপত্তা দিচ্ছে। সেই নিরাপত্তার মধ্যে কি আছে? গানম্যান আছে, পুলিশ এসকর্ট আছে। তারেক রহমানের নিরাপত্তার ব্যবস্থার বিষয়ে আমরা জানি। তারেক রহমান লন্ডন থেকে এসেছেন, আসার পর থেকে তাকে আলাদা করে একেবারে প্রাইম মিনিস্টার লাইক সিকিউরিটি তাকে দেওয়া হয়েছে। সেনাবাহিনী তার নিরাপত্তায় নিয়োজিত আছে। তার বিষয়টি এটি তিনি তাকে এটি দেওয়া যায় কিনা বা দেওয়া উচিত কিনা বা তার এটি গ্রহণ করা শোভন কিনা, সেই প্রশ্নগুলো আমরা তুলতে পারি নির্বাচনের আগে। কিন্তু তারপরেও আমরা যদি তর্কের খাতিরে ধরে নেই যে তার নিরাপত্তা বিষয়টি একটু আলাদা মনোযোগ পেতে পারে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল, জামাত ইসলামের আমির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যিনি প্রধান তার, কিংবা বামপন্থী নেতা জোনায়েদ সাকি, তার এমন কি অবস্থা তৈরি হয়েছে যে তাকেও গানম্যান কিংবা পুলিশ এসকর্ট দিয়ে রাখতে হবে? এবং যদি সেটি করতে হয় তাহলে আমাদের তো প্রশ্ন করতে হয়, চিন্তা করতে হয় যে দেশের ওরা নিরাপত্তা ব্যবস্থা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে গেছে যে সেখানে একজন বামপন্থী রাজনৈতিক নেতাকেও গানম্যান কিংবা পুলিশ এসকর্ট নিয়ে দেশে চলাফেরা করতে হয়। আমি যদি দ্য ডেইলি স্টারের রিপোর্ট থেকে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, সেখানে বলা হয়েছে যে 15 জন ঢাকায় 15 জন রাজনৈতিক এবং সরকারি কর্মকর্তাকে ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তারা গানম্যান এবং পুলিশ এসকর্ট দিয়েছে। তার মধ্যে জামাতের আমির বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সৈয়দ রেজাউল করিম, তারা তো স্কট পেয়েছেন। স্পেশাল ব্রাঞ্চ আরও 17 জনকে, সেই 17 জনের নাম তারা প্রকাশ করতে চায়নি, কিন্তু আরও 17 জন ব্যক্তিকে, পার্সন, মানে তারা কিন্তু পলিটিশিয়ান না, বলা হয়নি তাদের ব্যাপারে, কিংবা সরকারি কর্মকর্তা এরকম কোনো পরিচয় বলা হয়নি, তাদের ব্যাপারে বলা হয়েছে ইন্ডিভিজুয়ালস। তার মানে আরও 17 জন ব্যক্তিকে এই ধরনের বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে। এখন এরা কারা, কোন ক্রাইটেরিয়ায়, কেন এই নিরাপত্তা পেলেন, সেই প্রশ্নগুলো কিন্তু সাধারণ নাগরিক হিসাবে আমরা করতে পারি। সেই রিপোর্টটিতে বলা হয়েছে যে পুলিশ আসলে যে প্রার্থীদের একটা সিকিউরিটি রিস্ক অ্যানালাইসিস করেছে, যারা পলিটিশিয়ান এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের, এবং সেখানে তাদের কাছে মনে হয়েছে যে 3টি প্রধান পার্টির, বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপি, এই 3টি প্রধান পার্টির 127 জন নেতা কিংবা প্রার্থী, তারা অ্যাট রিস্ক, তাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন। ফলে পুলিশ তাদের ব্যাপারে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ব্যাপারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বা বিশেষ ব্যবস্থা তারা নিয়েছে। এর বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে তারা এখন আবার অস্ত্রের লাইসেন্স দেবে, সো দ্যাট পলিটিশিয়ান কিংবা ইন্ডিভিজুয়াল যারা মনে করে যে দে আর নট সেফ, তারা ইনসিকিউর, তারা আবেদন করে অস্ত্রের লাইসেন্স নিয়ে তারা অস্ত্র কিনতে পারবেন এবং তাদের সঙ্গে ব্যক্তিগত অস্ত্র রাখতে পারবেন। এবং এই পর্যন্ত যে প্রাপ্ত তথ্য, তাতে দেখা যাচ্ছে যে 153 জন প্রার্থী যারা এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে 153 জন প্রার্থীর লাইসেন্সড অস্ত্র আছে। তার মধ্যে সর্বোচ্চ সংখ্যক বিএনপি প্রার্থী, তাদের অস্ত্র আছে 92 জনের, জাতীয় পার্টির 12 জনের, জামাতের 4 জনের, 28 জন স্বতন্ত্র প্রার্থীর লাইসেন্স করা অস্ত্র আছে। তারা এই অস্ত্র সাথে নিয়ে
নির্বাচনী প্রচারণা করতে যাবেন, ক্যাম্পেইন করতে যাবেন, তাই তো? দর্শক, এটা আমার কাছে খুবই অ্যালার্মিং একটা বিষয় মনে হয়েছে বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো। এবং মানে নানা রকমের সরকার তো বাংলাদেশ শাসন করেছে না, সামরিক শাসন ছিল, পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল। আমরা যাদেরকে একেবারে কর্তৃত্ববাদী স্বৈর শাসক বলি কিংবা ফ্যাসিস্ট বলি, তাদের সময়েও কিন্তু ঠিক এইভাবে রাজনৈতিক নেতাদের আর্মড মানে এসকর্ট দিয়ে, অস্ত্র দিয়ে বা প্রার্থীদের লাইসেন্সধারী অস্ত্র নিয়ে তাদেরকে নির্বাচনী ক্যাম্পেইন করতে হয়নি, প্রচারণা করতে হয়নি। কিন্তু এমন একটি পরিবেশ আমরা তৈরি করেছি, মানে আগস্ট পরবর্তী সময়ে গত 1 বছরে বাংলাদেশে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে যারা ভোটের মাঠে যাবেন তারাও নিজেদেরকে নিরাপদ বোধ করছেন না, তাদেরকে পুলিশ পাহারায় যেতে হয়। কয়েকদিন আগে তো বিএনপির একজন প্রার্থীর একটি বক্তব্য পত্রিকায় এসেছিল যে তিনি জামা খুলে দেখিয়েছেন যে তিনি বুলেট প্রুফ জ্যাকেট পরে তিনি নির্বাচনী ক্যাম্পেইন করতে নেমেছেন। এখন এই যদি হয় অবস্থা, তাহলে তো যারা ভোট দিতে যাবে ভোটারদের নিরাপত্তার বিষয়টিও একটু ভাববার ব্যাপার আছে। কিন্তু এই সরকার, এই রাষ্ট্র তাদের সে বিষয়গুলো ভাবেনি। তাহলে তাদের ভাবনায় কি আছে? তাদের ভাবনায় নির্বাচন আছে। আমি শুনি অনেকে বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই চাইছেন না যে ইলেকশনটা হোক, ইলেকশনটা না হলে বরং তিনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারেন, কিংবা এমনও শোনা যাচ্ছে যে তিনি বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে নানা রকমের দেন দরবারে আছেন যে তিনি যাতে থেকে যেতে পারেন। এখন এগুলোর অবশ্য মানে একেবারে সরাসরি কোনো প্রমাণ নেই, কিন্তু রাজনৈতিক গসিপ বলে কিংবা রাজনৈতিক অঙ্গনে এই বিষয়গুলো আলোচনায় আছে। কিন্তু আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড বা সরকারের কর্মকাণ্ডের দিকে নজর দিই, তাহলে আমরা কিন্তু দেখি যে নির্বাচন নিয়ে তার যে খুব বেশি আগ্রহ আছে সেই বিষয়টি কিন্তু না। দেখেন, আর কয়দিন আছে না, 12 ফেব্রুয়ারি নির্বাচন, 1 মাসেরও কম সময়ের মতো বা 1 মাসের মতো সময় আছে। ঠিক 1 মাসই যদি 1 মাসের 1-2 দিন কম আছে। সো এখনও কিন্তু সেই অর্থে যে একটা যে ইলেকশন টেম্পো দেশে যা হয়, যে একটা নির্বাচনী জোয়ার যে তৈরি হয়, সেটি তৈরি হয়নি। কেন হয়নি? সেটিও হয়নি কিন্তু নির্বাচন কমিশনের নানা ধরনের কূটকৌশলের কারণে। এই যে ধরেন তারা মনোনয়নপত্র জমা দেওয়া, তারপরে যাচাই বাছাই করতে দীর্ঘ সময় নেওয়া, তারপর এই যে প্রক্রিয়াগুলো চলছে, এখন আবার বলছে যে গত 22শে জানুয়ারির আগে নাকি ক্যাম্পেইন করা যাবে না। তারেক রহমান উত্তরাঞ্চলে যেতে চেয়েছিলেন, তাকে যেতে দেওয়া হয়নি, তাকে বাধা দেওয়া হয়েছে। আবার আজকে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা নজরুল ইসলাম, তিনি অভিযোগ করছেন যে তারেক রহমান সাহেব তো ব্যক্তিগত সফরে যেতে চেয়েছিলেন, তাকে যেতে দেওয়া হলো না। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তো সেখানে ভোট চাইছে, ক্যাম্পেইন করছে। তার মানে কি? এবং সেগুলো নিয়ে ইলেকশন কমিশন কোনো কথা বলছে না। তাহলে তারেক রহমানকে থামিয়ে দিলেন, তিনি যাতে যেতে না পারেন উত্তরাঞ্চলে, কিন্তু অন্য রাজনৈতিক দলের নেতাদেরকে, অন্য প্রার্থীদেরকে ক্যাম্পেইন করতে দিচ্ছে ইলেকশন কমিশন, তাদেরকে বাধা দিচ্ছে না। এখানে ইলেকশন কমিশনের অবস্থানটা অবশ্যই স্পষ্টত একটা বায়াসড। এবং এই যে একটা বায়াসড অবস্থান, সেই বায়াসড অবস্থানটা কিন্তু গভর্নমেন্টের, অন্তর্বর্তী সরকারের যে অবস্থান, সেই অবস্থানের সঙ্গে অ্যালাইন্ড। অর্থাৎ অন্তর্বর্তী সরকার যেরকম চাচ্ছেন নির্বাচন কমিশন সেরকম চাচ্ছেন। তাহলে অন্তর্বর্তী সরকার কি তিনি যে বলছেন যে দেশের ইতিহাসে সর্বকালের সেরা নির্বাচনটি করতে চান, তাহলে সেই সেরার সংখ্যাটা কি? আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা শুনেছি বিভিন্ন সময়। এবার অনেকে বলছেন যে আসলে একটা ম্যানুফ্যাকচার্ড ইলেকশন হবে। ম্যানুফ্যাকচার্ড ইলেকশনটা কি? ইলেকশনটাকে ম্যানুফ্যাকচার করা হবে। ইলেকশনটা কিভাবে হবে, কারা ভোট দিবে, কারা দায়িত্ব পালন করবে, ভোটের ফলাফল কয়টার মধ্যে হবে, কি হবে, কাদেরকে জিতিয়ে দেওয়া হবে, এগুলো সবই ম্যানুফ্যাকচার করে একটি ফিনিশড প্রোডাক্ট জনগণের সামনে উপস্থাপন করা হবে। এরকম একটি আলোচনা জনগণের মধ্যে প্রচণ্ডভাবে আছে এবং মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে আসলে নির্বাচনটা হবে, কিন্তু একটি কোনো সুন্দর নির্বাচন, ফেয়ার কোনো নির্বাচন হবে না। একটি মানে ঠিক এটাকে পাতানোও বলছেন না তারা বলছেন একটা ম্যানুফ্যাকচার, একটি তৈরি করা নির্বাচন হবে। এই যে তৈরি করা নির্বাচন হবে, তার যে লক্ষণগুলো, তার মধ্যে একটি কিন্তু যে অন্য রাজনৈতিক দলগুলোকে উত্তরাঞ্চলে আপনি সভা সমাবেশ করতে দেবেন, ক্যাম্পেইন করতে দেবেন, তারেক রহমানকে দেবেন না। কেন? কারণ তারেক রহমান গেলে তার যে একটা আলাদা ইমেজ, সেই ইমেজে মানুষ তার প্রতি আকৃষ্ট হবে, তার দলের প্রতি আকৃষ্ট হবে। তার মানে কি? তাহলে আপনি তার দলকে, আপনার যে ম্যানুফ্যাকচার ইলেকশন, সেই ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে তারেক রহমান কিংবা বিএনপির অবস্থানকে আপনি অন্য জায়গায় রেখেছেন। তাকে আপনি ক্ষমতায় যেতে দিতে চান না, বাধা দিতে চান। এবং এই যে প্রশ্নগুলো উঠছে, সেই প্রশ্নগুলো কিন্তু আরও কতগুলো পয়েন্ট সেখানে আছে, যে পয়েন্টগুলো এই প্রশ্নগুলোকে জাস্টিফাই করে। যেমন আমরা যদি দেখি যে ব্যালট পেপারের
মানে যে পোস্টাল ব্যালট পেপার নিয়ে গত দুদিন ধরে কথাবার্তা হচ্ছে, যে সেখানে আমি নিজেও সত্যিকার অর্থে আমি কালকের ভিডিওতে বলেছি যে আমি নিজেও ওই যে ধানের শীষের প্রতীকটাকে খুঁজে পাইনি, অনেকক্ষণ পরে লাইন বাই লাইন ধরে খুঁজে আমি পেয়েছি। কিন্তু মানে শাপলাকুলি বলেন কিংবা ইসলামী আন্দোলনের বলেন কিংবা দাঁড়িপাল্লা এত প্রমিনেন্টলি দেওয়া হয়েছে যে মানে এই ভাঁজ করা ব্যালট পেপারটা আপনি সামনে হাতে নিলেই আগে চোখে এই পাশে চোখে পড়ে যায়, ও এখানে দাঁড়িপাল্লা। তো এটা এক ধরনের একটা সূক্ষ্ম একটা প্রবণতা। আমি দেখলাম যে জিয়া হাসান একটা ইকোনমিস্ট অ্যান্ড মানে অ্যানালিস্ট, তিনি আমেরিকান ইলেকশনের তথ্য উপাত্ত দিয়ে দেখিয়েছেন যে আসলে ব্যালট পেপারে প্রার্থীর প্রতীকের অবস্থানটা কিভাবে নির্বাচনকে প্রভাবিত করে। এবং দৃশ্য মানে কোনো জায়গায় যদি প্রার্থীর প্রতীকটা না থাকে তাহলে তার ভোটের সংখ্যা যে কমে যায়, সেটি ইন্টারন্যাশনাল বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে সেটি প্রমাণিত হয়েছে। ফলে এই সরকার, অন্তর্বর্তী সরকার এবং তার যে নির্বাচন কমিশন ঠিক কৌশলে ওখানে বিএনপিকে একটা ল্যাং মেরে দেওয়ার চেষ্টা করেছে। আবার পত্রিকায় দেখলাম প্রথম আলোতে যে বাহরাইনে সেখানে নাকি কোনো ব্যক্তির বাড়িতে অসংখ্য ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার তাদের বাড়িতে ভিডিও চিত্র বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। পোস্টাল ব্যালট পেপার কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির বাড়িতে কিভাবে যাবে? এই বিষয়টি নিয়ে দর্শক আমরা যেহেতু আগেও এটি নিয়ে কথা বলিনি অবশ্য, কিন্তু পত্রপত্রিকায় আসেনি, মানে প্রবাসে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বিএনপি নেতাকর্মীরা ভূমিকা রেখেছে, জামাতের নেতাকর্মীরা ভূমিকা রেখেছে, এনসিপি নেতাকর্মীরা ভূমিকা রেখেছে। তারা আসলে বসে বসে নানা জায়গায় বসে বসে কারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবে, কারা কি করবে, সেই সব বিষয়গুলো তারা করেছে। এটি পুরোপুরি কনসাল জেনারেল অফিস কিংবা হাই কমিশনার করার কথা, কিন্তু ইন্ডিভিজুয়াল এই পলিটিক্যাল লেভেলে ওই কাজগুলো হয়েছে। ফলে সেখানে কাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকবে, কাদের থাকবে না, সেখানে কোনো ধরনের কারসাজি হয়েছে কিনা সেটি আমরা জানি না। কিন্তু ঘটনা আজকে যখন আমরা বাহরাইনে দেখলাম যে কোনো ব্যক্তির বাড়িতে ব্যালট পেপার সেখানে দেখা যাচ্ছে, তখন কিন্তু আমরা এই ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণের যে প্রসেস সেটি নিয়েও আমরা প্রশ্ন তুলতে পারি। আমরা আরও একটি বিষয়ে আপনাদের একটু এই আলোচনাটা আনতে চাই, সেটি হচ্ছে চুয়াডাঙ্গার জীবননগরে সেখানকার যে বিএনপির পৌর সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সেনা হেফাজতে তার মৃত্যু ঘটেছে। পরিবার এবং দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তাকে অস্ত্র উদ্ধারের নামে ধরে এনে তাকে এমন পিটানো হয়েছে যে পিটানো ঠেলায় সে মরে গেছে। স্পষ্টতই এটা হচ্ছে একটি মানে এক্সট্রা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তার বিরুদ্ধে মামলা হবে, তার ট্রায়াল হবে, ট্রায়ালে তার শাস্তি হবে, কিন্তু তাকে পিটিয়ে মেরে ফেলা যায় না। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে যে তাকে জিজ্ঞাসাবাদের পর তিনি অসুস্থ হয়ে পড়েন, তারপরে তিনি মারা যান। কিন্তু কেবল জিজ্ঞাসাবাদে একটা লোক অসুস্থ হয়ে মারা যায়, এটা বিশ্বাস করবার মতো বোকাবোধ এই দেশের মানুষ না। এই জায়গাটা আমার কাছে আরও খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে দর্শক। আমরা জানি যে অপারেশন ডেভিল হান্ট, যৌথ বাহিনী, নানা রকম বাহিনী বাংলাদেশে এখন সক্রিয় রয়েছে, তারা অস্ত্র উদ্ধার করছে। কিন্তু অস্ত্র উদ্ধার আসলে এই যে 5ই আগস্টের পরে থানা লুট করে যেসব অস্ত্রগুলি মানে লুট করে নিয়ে যাওয়া হয়েছে, সেই অস্ত্রগুলো উদ্ধারের প্রচেষ্টা কিন্তু গত 1 বছরের বেশি সময় এই সরকার করেনি। কিন্তু এখন যেটি হচ্ছে, এই যে একজন বিএনপি নেতাকে ধরে নিয়ে এসেছে অস্ত্র উদ্ধারের নামে, এই ঘটনাটা আমাকে বিচারপতি লতিফুর রহমান যখন কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ছিলেন সেই সময়কার কয়েকটি ঘটনা আমাকে একটু রিমাইন্ড করে দিল। দর্শক, আপনাদের মনে থাকবার কথা, আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করেছিল। বাংলাদেশ সম্ভবত সেটি একমাত্র বা কিংবা প্রথম মানে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর। কিন্তু তারপরে দেখা গেছে যে সেনাবাহিনী যখন নির্বাচনের আগে সারা দেশে চষে বেড়াচ্ছে, তাদের হাতে সম্ভাব্য অপরাধের যে তালিকা ছিল সেই তালিকায় সবই ছিল আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী, এবং তারা আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে যখন মানে অভিযান চালাতে শুরু করলো, কোথাও কোথাও গ্রেপ্তার করতে শুরু করলো, ফলে রুরাল এলাকায় গ্রামাঞ্চলে একটা বার্তা চলে গিয়েছিল যে এই গভর্নমেন্ট তো আওয়ামী লীগকে ঠেকিয়ে দেবে, এই গভর্নমেন্ট তো আওয়ামী লীগকে সাইজ করে ফেলবে। এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ হেরে গিয়েছিল। আওয়ামী লীগ পরে সূক্ষ্ম কারসাজির অভিযোগ তুলেছিল। কিন্তু সেনাবাহিনীর এবং যৌথ বাহিনীর এই ভূমিকাটা নির্বাচনের আগে ভোটারদের মনে একটা প্রভাব তৈরি করেছে। আমার ঠিক সেই কথাটি মনে হয়েছে যে আজকে অস্ত্র উদ্ধারের নামে যৌথ বাহিনী কিংবা সেনাবাহিনী এই যে বিএনপির একজন নেতাকে ধরে এনে পিটালেন এবং তারপরে তিনি মারা গেলেন, কিংবা আরও নানা জায়গায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বা বিভিন্ন জায়গায় অভিযান হচ্ছে, সেটিও কি
এই ধরনের একটি কোনো বার্তা দেওয়ার চেষ্টা যে বিএনপিকে আসলে সরকার সাইজ করে ফেলবে। জনমানুষে এমনিতে তো একটা মানে গুঞ্জন ছড়িয়ে দেওয়া হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। এখন সেনাবাহিনী যদি এই ধরনের অভিযান চালায় এবং এই ধরনের ভূমিকা শুরু করে এবং সেটিও যদি ঠিক এই ধরনের একটা বার্তা দেয়, তাহলে তো সেটিও একটি ম্যানুফ্যাকচার্ড ইলেকশন যেটিকে বলা হচ্ছে তার একটা কম্পোনেন্ট হিসাবে বিবেচনা করা যায়। শেষ করব আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য দিয়ে। ঢাকার হোটেল লা মেরিডিয়ানে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 এই শিরোনামে একটা দক্ষিণ এশিয়া সম্মেলনে তিনি বক্তৃতা করেছেন। যদিও তিনি তার শাসন আমলে এই 1 বছরের বেশি সময় বাংলাদেশের সবচাইতে বেশি মানে অবনতি ঘটেছে শিক্ষা ব্যবস্থার, সবচাইতে অমনোযোগ কিংবা অবহেলা করেছে এই সরকার শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, কিন্তু তিনি একটি দক্ষিণ এশীয় শিক্ষা সম্মেলনে বক্তৃতা করতে গেছেন এবং সেই বক্তৃতা করতে গিয়ে খুব চমৎকার একটি কথাবার্তা তিনি কয়েকটি বলেছেন। তিনি বলেছেন যে দেশের তরুণরা তাদের নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছে, খুব শিগগিরই 12 ফেব্রুয়ারি ব্যালটে তারা থাকছে। আমি নিশ্চিত তাদের কেউ কেউ নির্বাচিত হবেন। খেয়াল করবেন, তিনি বলছেন যে আমি নিশ্চিত, তিনি কিন্তু একদম কনফার্ম করতেন যে এই তরুণরা কারা, এনসিপি, এই তরুণরা কারা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যাদেরকে তিনি তার দল, তার নিয়োগকর্তা হিসাবে ঘোষণা দিয়েছিলেন, যারা দল গঠনের আগেই তিনি আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন আমি তাদেরকে বলেছি তোমরা দল করো, আমি তাদেরকে বলেছি দেশের তোমরা এত বড় একটা কাজ করে ফেলেছো, দেশের মানুষ তোমাদের চেনে, দেশের মানুষ তোমাদেরকে ভোট দেবে। কিন্তু 1 বছরে তাদের অবস্থাটা কোথায় গিয়েছে সেটি তো আমরা জানি। কিন্তু তারা এখন জামাতের সঙ্গে, তার সঙ্গে জোট গঠনের জন্য দৌড়াদৌড়ি করছে। কিন্তু ডক্টর ইউনূস ঘোষণা দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন এই তরুণদের কেউ কেউ নির্বাচিত হবেন। এবং শুধু তাই না, তিনি এও বলছেন যে তারা নির্বাচিত হলে তাদের কেউ না কেউ শিক্ষামন্ত্রী হবেন। খেয়াল করবেন, তিনি কিন্তু পদটাও বলে দিচ্ছেন, তাদের কেউ না কেউ মন্ত্রী হবেন, সেটাও না, শিক্ষামন্ত্রী, পোর্টফোলিও কি থাকবে। তাহলে কি আগামী সরকার যারা গঠন করবে সেই সরকারের মন্ত্রী কারা হবেন সেটি ডক্টর ইউনূস নিয়োগ দেবেন? তিনি কিভাবে জানেন যে এই তরুণদের কেউ শিক্ষামন্ত্রী হবেন, এই তরুণদের কেউ যে নির্বাচিত হবে সেটি তিনি কিভাবে জানেন? এবং এই যে তিনি কথাগুলি বলছেন, এই কথাগুলি প্রমাণ করছে যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, ইলেকশন কমিশন মিলিয়ে আসলে একটা ম্যানুফ্যাকচার্ড ইলেকশন করার সমগ্র চেষ্টা তারা করে যাচ্ছেন। নির্বাচন যদি কোনোভাবে ভণ্ডুল না করা যায়, তাহলে তারা একটা ম্যানুফ্যাকচার্ড ইলেকশন করবেন। সেই ম্যানুফ্যাকচার্ড ইলেকশনের ফলাফল কি হবে সেটা আমরা আন্দাজ করতে পারি। আমরা শুধু আন্দাজ করতে পারছি না, বিএনপি এখন যে সুবোধ বালকের রাজনীতি করছে, সব কিছুই হ্যাঁ ঠিক আছে, কি করব, হ্যাঁ কি করব, একটা মানে শান্তিনিকেতনী ভাবধারার মধ্যে তারা, বিশেষ করে নেতারা আছেন, তারা তখন তাদের প্রতিক্রিয়া কি হবে সেটি হয়তো দেখার জন্য, জানার জন্য আমাদের সেই সময় পর্যন্ত অপেক্ষা করবে। তবে তাদের শুভবুদ্ধির উদয় হলে তারা এখন থেকেই আসলে এই ম্যানুফ্যাকচার্ড প্রসেস ঠেকিয়ে দেওয়ার জন্য তারা সক্রিয় হবেন, চেষ্টা করবেন।